সরি। আরহামের কোনো রিয়াকশন নেই। ইরা আবারও বলল, সরি তো, এরকম আর কখনো হবে না। এবারের মতো মাফ করে দিন। গম্ভীর কঠোর ছেলেটা এবারেও ফিরে তাকালো না। রুমে যে কেউ আছে তা যেন তার মনেই হচ্ছে না। ইরার এখন কান্না পেয়ে যাচ্ছে। দুনিয়ার সবকিছু সহ্য করা গেলেও এই মানুষটার ইগনোরেন্স সহ্য করা যাচ্ছে না। তার সব কঠিনতা এনার কাছে এলেই গলে যায়। মনটা নরম হয়ে মোমের মতো গলে গলে পড়ে। তখন নিজের মাঝে আস্ত একটা বাচ্চা রূপ দেখতে পায়। আরহাম ঘুরছে না দেখে ইরা তার হাতটা ধরে বলল, এমন কেন করছেন? আমি তো কিছুই জানতাম না। দিনের পর দিন আমায় অন্ধকারে রাখা হয়েছে। আমি তো বিশ্বাস করতে চেয়েছিলাম আপনাকে, কিন্তু কিছু প্রতারকদের প্ররোচনায় পড়ে কি করে যেন অবিশ্বাস করে বসেছিলাম আমি। অবিশ্বাস করে আমি কি খুব ভালো ছিলাম বলুন? আমার তো কষ্ট হয়েছে আপনাকে নিয়ে ওসব সহ্য করে। আরহাম হাতটা ছাড়িয়ে নিয়ে অন্যদিকে তাকিয়ে বলল। আমি কি হই তোমার? ইরা ফটাফট আরহামের বেডে বসে পড়ল। তার হাতটাকে আঁকড়ে ধরে চঞ্চল চিত্তে বলে উঠল, আপনি আমার সব হন। ওই সময় তো আমি অবিশ্বাস করে অভিমান করে ওসব বলে ফেলেছি। মন থেকে বলিনি তো, সত্যি বলছি। আমি আপনাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করুন। এভাবে ইগনোর করবেন না প্লিজ, কষ্ট হয়। এবার মাথা ঘুরিয়ে চাইলো তার দিকে। তাকিয়ে চোখ আটকে গেল ইরার বাচ্চা বাচ্চা চেহারার দিকে। নাকের ডগাটা লাল হয়ে আছে, চোখে টলটলে পানি, পাপড়িগুলো চোখের পানিতে ভিজে আছে। চোখের কাজল লেপটে যায়, চোখটা আরো মায়াবী লাগছে। বাচ্চারা যেমন কোনো কিছুর বায়না করলে সেটা না দিলে ঠোঁট ভেটকে কেঁদে দেয়, ঠিক তেমন হয়ে আছে তার নরম অধৈর্যরা। বহুদিন বহুদিন পর এভাবে দেখতে পেল তার ইরাবতীকে। চোখ কি এত সহজে ফেরানো যায়? রাগ ভুলে গেল, বেমালুম শুধু দেখেই গেল তাকে। আরহামকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে ইরা আবারও বলল, ক্ষমা করেছেন আমায়? ইরার কথায় তার মুখ থেকে চোখ সরিয়ে নিল। আরহাম শুকনো দুটো ঢোক গিলে আবারও তাকালো তার দিকে। এবার চোখ পড়ল গায়ের লেহেঙ্গাটায়, যেটা বিয়ের জন্য পরেছিল আর এখনও সেটাই পরে আছে। অন্যের সাথে বিয়ে করার জন্য পরা লেহেঙ্গা দেখেই মুগ্ধতারা ছুটে পালালো। চোখে মুখে আবারও ভর করলো সেই রাগ, অভিমান। দাঁতে দাঁত চেপে বলল, জামাটা এখনই চেঞ্জ করে আসবে। এত কথার মাঝে হঠাৎ জামার কথাটা বলে কপাল কুঁচকে এলো। ইরা জামার দিকে ভালো মতো তাকাতাকি করে দেখে বলল, কেন, কিছু লেগে আছে? আরহাম চোখটা বন্ধ করে নিজেকে নিয়ন্ত্রণ করলো। ওভাবেই দাঁতে দাঁত লাগিয়ে বলল, হ্যাঁ, লেগে আছে। ফাদের ট্যাগ লেগে আছে এতে। আমার সামনে ড্রেস পরে থাকতে পারবে না তুমি। হয়তো চেঞ্জ করবে, নয়তো আমার সামনে আসার কোনো দরকার নেই। এখন বুঝতে পারল ইরা জামা নিয়ে কেন সমস্যা। ফাহাদের দেওয়া বিয়ের জামাই তো পরে আছে, রাগ তো করবেই। অত কিছুর মধ্যে জামার দিকে তাকিয়েছে কে? কিন্তু এখন জামা চেঞ্জ করবে কোথায়? এখান থেকে গেলেই না বদলাতে পারবে। তাই আরহামকে বোঝানোর জন্য বলতে গেল। কিন্তু এখন এর মধ্যে আরহাম নিজের হাতের ক্যানোলা টেনে খুলে ফেলেছে। ওকে এভাবে টানতে দেখে ইরা তার কথা শেষ না করে বিস্ময়ের সাথে বলল, এ কি করছেন? ওটা এভাবে টানছেন কেন? রক্ত বেরোবে তো। ততক্ষণে আরহামের ক্যানোলা বের করা শেষ। বিছানা থেকে নেমে এসে ইরার হাত ধরে বলল, চলো। আর কিছু বলল না, হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। এদিকে ইরা অবাক হয়ে বলল, কিন্তু কোথায় নিয়ে যাচ্ছেন? আপনার স্যালাইন শেষ হয়নি এখনো? শরীরে এখনো দুর্বল, ডক্টর রেস্ট নিতে বলেছে। কোথায় যাচ্ছেন আপনি? ইরার প্যাচাল উপেক্ষা করে চুপচাপ নিয়ে যাচ্ছে তাকে। বাইরে করিডোরে সবাই বসা ছিল। ওদের এভাবে বের হতে দেখে উঠে গেল সবাই। আরু বলল, ভাই, তুমি বের হয়েছো কেন? কি হয়েছে? তোর শুভর সাথে আয়, শুভ সবাইকে নিয়ে আসবে। আরহামের কথায় তার মা বললেন, তুই এখন এই অবস্থায় কোথায় যাচ্ছিস? পরে বলছে মা, তুমি আর আব্বু শুভর সাথে চলে এসো। ও জানে কোথায় যেতে হবে। শুভর দিকে তাকিয়ে তাকে আদেশ স্বরূপ বলে গেল। তুই সবাইকে নিয়ে আয়, আমি আগে যাচ্ছি। শুভ ভদ্র ছেলের মতো মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে, তুই সাবধানে যা, আমি নিয়ে আসছি সবাইকে। আরহাম আর কিছু না বলে সবাইকে বেকুব বানিয়ে রেখে চলে গেল ইরাকে নিয়ে। কিছুক্ষণ পরে ইরা আর আরহাম এসে পৌঁছালো একটা বিল্ডিং এর সামনে। আসার আগে রাস্তায় একটা শপিং মলে নেমে ইরার জামা চেঞ্জ করায়। আরহামের রক্তমাখা শার্টটাও চেঞ্জ করে শুভ্র রঙের একটা শার্ট জোড়ায় গায়ে। ইরাকে লাল রঙের সালোয়ার কামিজ পছন্দ করে দেয় সে নিজে। ওইখান থেকে একদম পরিপাটি হয়ে এখানে এসে মাত্র পৌঁছালো তারা। ইরাকে যে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সে নিজেও জানে না। আরহাম নিয়ে যাচ্ছে তাই চুপচাপ চলে যাচ্ছে। মাঝপথে কয়েকবার জিজ্ঞাসা করেছিল আরহাম যে কোথায় নিয়ে যাচ্ছে, সে একটা কথাও খরচ করেনি। তাই কয়েকবার বলে ইরাও চুপ হয়ে গেছে। আরহাম ইরার হাত ধরে তাকে নিয়ে গেল ওই বিল্ডিংয়ের 4 তলায় একটা অফিস রুমের মতো জায়গায় ঢুকলো। সামনের চেয়ারে একজন মধ্যবয়স্ক লোক বসে আছে। দাড়িতে আর চুলে মেহেদি নিয়ে লাল করে রেখেছে, মাথায় টুপি পরা। টেবিলের উপর কার্ডে বড় বড় অক্ষরে লেখা কাজী অফিস। পাশে আরেক জায়গায় তার নাম লেখা কাজী শামীম শিকদার। এটা কাজী অফিস বুঝতে পেরে কিংকর্তব্য বিমূঢ় হয়ে তাকালো আরহামের দিকে। আরহাম নির্বিকার চিত্তে তাকিয়ে আছে সামনে। কাজী সাহেবকে সালাম দিলে বসতে বলল দুজনকে। আরহাম এগোতে গেলে ইরা দু হাতে তাকে আটকে ধরে। চোখ বড় বড় করে ফিসফিস করে বলে ওঠে, আপনি এখন কাজী অফিসে কেন নিয়ে এলেন? আরহাম উল্টে প্রশ্ন করলো ইরাকে।
কাজে অফিসে মানুষ কেন আসে? বিয়ে করতে। টমি বিয়ে করতে এসেছে। আরহামের সোজাসাপটা জবাব ইরা কপাল চাপড়ে বলল। কিন্তু এখন কেন? সব ঠিক করি আগে, তারপর সবার। আরহাম শক্ত চোখে তাকালো ইরার দিকে। তুমি বিয়ে করবে কিনা বলো। ইরা মিয়ে গিয়ে বলল। করবো তো, কিন্তু কোনো কিন্তু শুনবো না। তোমাকে বিয়ে করতে হবে আজকে, এখন এবং এই মুহূর্তে বিয়ে হবে আমাদের। তুমি চাও বা না চাও, বিয়েটা হবে। ততক্ষণে কক্ষে প্রবেশ করলো শুভরা। শুভ সবাইকে নিয়ে এসে চলেছে এখানে। রাস্তায় সবাইকে সব বলেছে। আরাফাত সাহেব এগিয়ে এসে বলল। আহরাম, তুমি এখন কেন বিয়ে করবে? মাত্র একটা ঘটনা হলো, নতুন সূর্য আর উঠলো না এখনো অবধি। ওদিকের কোনো কিছুই ঠিক নেই। রাতের কয়টা বাজে খেয়াল আছে? রাত সকাল দিন কিছু জান না। বিয়েটা আজকে হবে, ব্যাস। সময় কম, 12টা বাজার আগে বিয়ে শেষ করতে হবে। ওদিকে বক্কর সাহেবের বাসায় কিচ্ছু ঠিক নেই। ইরা এখানে আছে, তার ছেলে জেলে। তাদেরকে কিছু না জানিয়ে, অনুমতি না নিয়ে তুমি বিয়ে করবে এখন? আমার জিনিস আমার করে পেতে কারো অনুমতির প্রয়োজন নেই আব্বু। বিয়েটা এক্ষুনি হবে, আমি পরে ওনাদের দেখে নেব। আর কিছু না বলে ইরাকে বসায় ইশারা করলো সে। ইরা না বসে অসহায় চোখে তাকালো আরাফাত সাহেবের দিকেও। এখন বিয়েটা করতে চায় না। এমনিতেই তার মামার অনেক অসম্মান করে ফেলেছে, অনেক কষ্ট দিয়ে ফেলেছে। তাকে ছাড়া, তার অনুমতি ছাড়া বিয়েটা কি করে করবে? এখন বিয়ে তো ও নিজেও করতে চায়, কিন্তু এই মুহূর্তে এটা ঠিক হবে না। আরাফাত সাহেব ইরার চোখের ভাষা বুঝে আবারও বলল। এটা ঠিক হচ্ছে না আহরাম। ইরাকে ওর মামার সাথেও কথা বলতে হবে, সব ঠিক করতে হবে, তারপর বিয়ে হবে। আমি কথা দিচ্ছি, তোমার বিয়ে ওর সাথেই হবে, কিন্তু এখন নয়। আরহাম নাকচ করে বলল। আমি বলেছি বিয়েটা এখনই হবে, এখনই। আর কোনো কথা শুনতে চাই না। ইরাকে উদ্দেশ্য করে বলল। তুমি কি বসবে নাকি আরেকটা থাপ্পড় খাবে? ইরা ঠোঁট উল্টে মাথা নিচু করে নিল। আরাফাত সাহেব ব্যর্থ শ্বাস ফেললেন। এই ছেলেকে যে এখন টলাতে পারবেন না সেটা বুঝে গেছে। তাই ইরার মাথায় আলগোছে হাত রেখে ভরসা দিল। বসো মা, কিছুই হবে না, আমি আছি। তোমাকে, মামাকে আমি বোঝাবো। এত কিছুর মাঝে একটা ভরসার হাত পেয়ে কিছুটা শান্ত হলো ইরা। যাই হোক, সে ভরসা তো দিয়েছে, হাতটা মাথায় রেখে ভরসা দিয়েছে, আর কি চাই। চুপচাপ বসে পড়ল চেয়ারে। তবুও মন খচখচ করছে। বারবার মামার মলিন মুখটা চোখে ভাসছে। রাতের মধ্যভাগ, রাত 12টার উপর বেজে গেছে। ইরা আরহামের বিয়েও হয়ে গেছে সুষ্ঠুভাবে, কিন্তু ঝামেলা হয়েছে ইরাকে কোথায় নিবে সে নিয়ে। এই নিয়ে বাবা ছেলের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে গেছে ইতিমধ্যে। আরহাম বলছে। আমার বউ আমার সাথে আমার বাসায় যাবে। এদিকে আরহামের বাবা আরাফাত সাহেব বলছেন। না, ও তোমার সাথে যাবে না। বিয়ে হয়েছে ঠিক আছে, কিন্তু এখন এখানেই আমি ওকে তোমার সাথে যেতে দেব না। বউটা আমার আব্বু, আমার বউ আমি নিয়ে যাব। এদিকে আরহাম বারবার বউ বলা ইরা লজ্জায় মূর্ছা যাচ্ছে। তাও আবার হাত ধরে রেখে বাবার সাথে তর্ক করছে তাকে সাথে নেওয়ার জন্য। এতগুলো মানুষ উপস্থিত, বিয়েটা হলোই মাত্র, এখনই এসব লাগাম ছাড়া কথা। আগে কি করবে কে জানে। কাজী অফিসের ভেতরে শুরু হয়ে গেছে বাবা ছেলের বউ নিয়ে যুদ্ধ। সবাই গোল গোল চোখে তর্ক দেখায় মশগুল। কে কার পক্ষ নেবে বুঝতে পারছে না। কাজী সাহেবও চুপচাপ দেখে যাচ্ছে। আরাফাত সাহেব আরহামের হাত থেকে ইরাকে ছাড়িয়ে নিয়ে বলল। এত অধৈর্য কেন তুমি? বলছি না, ও এখন বক্কর সাহেবের বাসায় যাবে, সঙ্গে তুমি, আমি, আমরা সবাই যাব। একে তো তাদেরকে ছাড়া, তাদের অনুমতি ছাড়া বিয়ে করেছো, আবার তাদের কিছু না জানিয়ে তুমি বউ নিতে চাও? আরহাম বাবার কাছ থেকে ইরাকে টেনে এনে এক হাতে কাজ জড়িয়ে ধরল। একবার ওনাদের কাছে থেকে গিয়ে হারাতে বসছিলাম, এখন আর দেবো না ওকে ওদের কাছে। আরাফাত সাহেব দীর্ঘশ্বাস ছেড়ে বললেন। এখন তো আর হারতে হবে না, এখনো তোমার বউ। তাদের কাছে দুদিন রেখে সব ঠিক করে আনলে সমস্যা কি তোমার? নাকি ভয় পাও যে তারা দিবে না? আর তোমার বউকে? আরহাম বিদ্রুপ স্বরূপ হেসে বলল। ভয় পাবো? তো আমি আমার বউকে কি করে আমার করতে হয় তা ভালো করে জানা আছে আমার। তাহলে তাদের কাছে নিতে দিবে না কেন এখন? আমার বউ দরকার, তাই দেব না। আরহামের গা ছাড়া উত্তরে সবাই মুখ চেপে হেসে ওঠে। সবার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে ব্যাপারটা। শেষ পর্যন্ত কে জিতে তাই দেখার পালা। ইরা এবার নিজে থেকে আরহামের হাতটা ছাড়িয়ে নিলে তার কাছ থেকে আরাফাত সাহেবের পাশে দাঁড়িয়ে বলল। আমি আঙ্কেলের সাথে যাব। আরাফাত সাহেব প্রসন্ন হাসে। আরহামের দিকে তাকিয়ে বলে। দেখলে তো, আমার মেয়ে আমার কথাই শুনবে। ঠিক আছে, চলো আগে তোমার মামার কাছে যাব, তারপর আমাদের বাসায় তোমাকে নববধূ রূপে নিয়ে যাব।
এদিকে আরহাম ফোঁসফোঁস করছে, ইরার দিকে সরু চোখে তাকিয়ে রয়েছে। শুভ্র ললাটে গোটা কয়েক ভাঁজ ফেলে বলল। এটাই তোমার লাস্ট ডিসিশন? ইরা মাথা নিচু করে উপর নিচ মাথা নাড়ালো। মানজিয়া বেগম বললেন, আরহাম, এত জোর করছিস কেন? তোর বাবা কি বলছে শোন। ইরারও তো পরিবার আছে, তাদের ছাড়া কি করে কিছু হবে? ও যখন সেখানে আগে যেতে চায় তাহলে চল না। স্বামী হিসেবে তোর দায়িত্ব ওর মতামতের প্রাধান্য দেওয়া। আরহাম তপ্ত শ্বাস ছাড়ে। মায়ের কথা এগিয়ে গিয়ে ইরার হাত ধরে বলে, চলো। কোথায় নিয়ে যাবে? তোমরা যেখানে যেতে চাইছো সেখানে নিয়ে যাব। তোমরা আলাদা আসো, আমি ওকে নিয়ে যাচ্ছি। এই বলে আরহাম বেরিয়ে গেল। ইরার হাত টানতে টানতে আরহাম যেতেই অরু সবাইকে উদ্দেশ্য করে বলল, দেখেছো ভাই, দেখছি ইরুকে ছাড়া থাকতেই চাইছে না। ভাবা যায় আরাম ভাই কিনা একটা মেয়ের জন্য এত পাগল। আমি তো ভেবেছিলাম ভাইয়ের কখনো বিয়েই হবে না। সবাই আবারও হেসে দিল। মানজিয়া বেগম মেয়ের মাথায় চাটি মেরে বলল, হয়েছে, চল, পাকা কথা রাখ এখন। সবাই নিচে নেমে গেছে। গাড়ির সামনে এসে জটলা পাকিয়েছে। নিচে দুটো গাড়ি, একটা আরহামের মার্সিডিজ, আরেকটায় তখন সবাই এসেছে, বড় একটা মাইক্রো। আরহাম সবাইকে উদ্দেশ্য করে বলল। সবাই গাড়িতে উঠতে গেলে বাদ সাধলো রাদিল। ও আরহামদের উদ্দেশ্য করে বলল, তোমরা সবাই ওই গাড়িতে আসো, আমি ওকে নিয়ে আসছি। সবাই গাড়িতে উঠতে গেলে বাদ সাধলো রাদিল। ও আরহামদের উদ্দেশ্য করে বলল, আমরা না হয় এখন চলে যাই, আপনারা যান। আমি আইমান ছোঁয়া এই দিক দিয়েই যাব। এখন তো সব ঠিক হয়েই গেছে। এখন পারিবারিক বিষয় আপনারা মিটিয়ে নিন, আমাদের আর কি কাজ। আইমান ছোঁয়াও তাল মেলালো তাতে। আরহাম বলল, ঠিক আছে, তাহলে একসাথে আসো। রাফির শুভ তোমাদের ড্রপ করে দিয়ে আসবে। না ভাই, আপনাদের আর কষ্ট করতে হবে না, আমরা চলে যেতে পারবো। ইরা বলল, কিন্তু ছোঁয়া, ও আমাদের সাথেই থাক, এই রাতে আর বাসায় যেতে হবে না। ছোঁয়া না করার আগে রাদিল বলল, ওকে আইমান বাসে পৌঁছে দেবে, চিন্তা করিস না। তোরা সাবধানে যা আর আপডেট দিস। রাদিলের কথা আইমান তার দিকে সরু চোখে তাকালো, কিন্তু মুখে কিছু বলল না। এত মানুষের সামনে আরাফাত সাহেব ছোঁয়াকে শুধিয়ে বলল, তুমি ওদের সাথে যেতে পারবে না। মানজিয়া বেগম বলে উঠলেন, তাহলে আমাদের বাসায় চলো, আরুর সাথে থাকবো আজ। আরুও তাল মিলিয়ে বলল, হ্যাঁ ছোঁয়া, চল আমাদের সাথে। এত রাতে তোকে যেতে হবে না। ছোঁয়া নাকচ করে বলল, আমি যেতে পারবো আরু। রাদিল আইমান পৌঁছে দেবে আমায়। তোমরা সাবধানে যাও আঙ্কেল আন্টি, আপনারা নিশ্চিন্তে যান, আমি যেতে পারবো। কেউ আর কিছু বলল না। ওদের সাবধানে যেতে বলে সবাই গাড়িতে উঠে পড়ল। আরহাম আগেই গাড়ি ছেড়ে দিয়েছে। সবাই চলে গেলে রাদিল আইমানকে আদেশ করে বলল, তুই ছোঁয়াকে একটু বাড়িতে দিয়ে আয়, আমি এখন আর বাসার দিকে যাব না। এরপর ছোঁয়ার দিকে তাকিয়ে বলল, ওর সাথে যেতে পারবে নাকি আমিও যাব? ছোঁয়ার সাথে সকলের সম্পর্কটা অতটা গভীর নয়। গভীর বলতে সবাই যেমন তুই করে সব বন্ধুদের সম্বোধন করে, ছোঁয়া সেখানে সবাইকে আপনি তুমি বলে। ইরা অরু ওকে তুই বললেও ছোঁয়া তুমিতেই আছে। ওর দ্বারা নাকি তুই বলা সম্ভব না। ইরারা তুই বলুক সমস্যা নেই, কিন্তু ছোঁয়া তুই বলতে পারে না। আর আইমান রাদিলকে তো তুমিও বলে না। একটাই সম্বোধন, সেটা হলো আপনি। তবুও রাদিল আরু ইরারাও কখনো ওকে বন্ধুর থেকে কম মনে করেনি। তাই ছোঁয়া রাদিলের প্রশ্নের উত্তরে বলল, সমস্যা নেই, একজন গেলেই হবে, না হয় একাও যেতে পারবো, আপনাদের কষ্ট করতে হবে না। রাদিল নাকুচ করে বলল, না না, তোমাকে একা যেতে দেব না, আইমান সাথে করে নিয়ে যাবে তোমাকে, ওর সাথেই যাও। আমি কেন একা যাব? তুই কোথায় যাবি? তুইও চল। আমি এখন একটু ওইদিকে গেলে আমিই দিয়ে আসতাম, তুই কষ্ট করে একটু দিয়ে আয়, ওকে একা কি করে ছাড়ি? কেন? তুই এই রাতে বাসায় না গিয়ে কোথায় যাবি? দেখি কোথায় যাওয়া যায়। হিমুর মতন আজ আমিও না হয় একটু রাস্তায় রাস্তায় ঘুরলাম, রাতের শহরটা আজ একটু ঘুরে দেখি কেমন সুখ পাওয়া যায়। আইমান কপাল কুঁচকে রেখে বলে, তুই এই রাতে একা একা এদিক ওদিক ঘুরে বেড়াবি? পাগল নাকি? হিমু একটা কল্পনা চরিত্র রাদিল। বাস্তব জীবনে এসব পাগলামোর কোনো মানে নেই। চল বাসায় চল। মানে নেই বলেই তো হাঁটবো, মানে থাকলে আর রাস্তায় রাস্তায় হাঁটতে চাই নাকি এত রাতে? তুই যা, আমি আমার নির্ধারিত জায়গায় যাব। আইমানের কপালের ভাঁজ সোজা হয়ে যায়, কণ্ঠ নরম করে বলে। রাদিল মুখে চসূচক শব্দ বের করে বলে, এত রাতে ওখানে যাবি? ওখানে যাওয়ার জন্য রাত দিন লাগে না। রাদিল, পাগলামি করিস না। এত রাতে তুই কবরস্থানে কি করে যাবি? বাসায় চল, কাল সকালে আসিস। রাদিল মুখে চসূচক শব্দ বের করে বলে, তুই যা তো, আমি যেতে পারবো, প্রায় রাতেই যাই, সমস্যা হবে না আমার। তুই ছোঁয়াকে পৌঁছে দিয়ে একটু প্লিজ, আমি আসি। ছোঁয়া,
তুমি ওর সাথে চলে যাও, ঠিক আছে? ভয় পেও না। কথা শেষ করে রাদিল হাঁটা ধরল। আইমানকে কিছু বলার সুযোগ দিল না। আইমান অসহায় চোখে চেয়ে রয় বৈরাগী বন্ধুর দিকে, যে এত রাতেও ছুটে যাচ্ছে প্রেমিকার কবরের পাশে বসে কাঁদতে। বসে বসে সকাল অবধি কথা বলবে, কবরের দিকে চেয়ে একবার অভিযোগ করবে, আবার অভিমান করবে, আবার ভালোবাসার কথা বলবে। কোনো মানুষ বুঝতেই পারবে না তার হাসি খুশি মুখটার পিছিয়ে কত শত কষ্ট লুকিয়ে আছে। কেউ ধরতেই পারবে না এই স্বাভাবিক হয়ে চলা ছেলেটা তার প্রেমিকার শিয়রের পাশে বসে কতটা অস্বাভাবিকভাবে আচরণ করে। সবই ভালোবাসার জোর। ভালোবাসা মানুষকে কি থেকে কি করে দেয় তা ভালো না বাসলে বোঝা দেয়। আইমান একটা উবার বুক করলো রাতে। গাড়ি কখন কি পাবে, সাথে ছোঁয়াও আছে, কোনো বিপদ ঘটলে তাই উবার বুক করে নিল। হয়তো আধা ঘন্টার মধ্যেই চলে আসবে। দুজনে চুপচাপ শব্দহীন দাঁড়িয়ে আছে। আইমানের মুখে কথা ফুটছেই না। সম্পর্কটা যদি কালকের মতো স্বাভাবিক থাকতো তাহলে হয়তো এতক্ষণে ঝগড়া বেঁধে যেত দুজনার, কিন্তু আজকের ঘটনার পর তাদের সম্পর্কের মোড় পাল্টে গেছে। অস্বস্তি ভিড় করেছে খুনসুটির সম্পর্কে। অভিমান অভিযোগও জমা হয়েছে। কিছুক্ষণ পর ছোঁয়া বলে উঠল, আইমান। আইমানের তৎক্ষণাৎ জবাব। ছোঁয়া গোপনে শ্বাস ছাড়ে, বুকে অদম্য সাহস জমিয়ে বলে, জীবনকে কি আরেকটা সুযোগ দেওয়া যায় না? দুজনার চোখ ফাঁকা রাস্তাটার উপর, কেউ কারো দিকে তাকিয়ে নেই। আইমান কোনো উত্তর দিল না। ছোঁয়া আবারও বলল, আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না? রাস্তা থেকে চোখ সরিয়ে ছোঁয়ার পানে রাখলো আইমান। ছোঁয়াও ফিরল তার দিকে। নিজেকে না দিন, আমাকে অন্তত একটা সুযোগ দিন। আইমানের গলা শুকিয়ে কাঠ, কি বলবে বুঝতে পারছে না। তরুণের ফর্সা কপালে বিন্দু বিন্দু ঘামের রেখা। ছোঁয়া আবার মলিন হেসে বলল, জানি দিবেন না, তবুও বারবার বেহায়ার মতো কেন বলছি জানেন? কারণ ভেতরে যে অবাধ্য মনটা আছে না, ওটাকে সহজে বশ করতে পারি না। অবাধ্য জিনিসটাকে নিজের করে পাওয়ার ইচ্ছেটা প্রবল এই অবাধ্য মনের, যেটা চাইলেও নিয়ন্ত্রণে আনতে পারি না। কি থেকে কি বলে ফেলে নিজেও জানি না। আপনি কিছু মনে করবেন না। বলে একটু হাসলো ছোঁয়া, সাথে সাথে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। চশমার ফাঁক গলে বেয়ে পড়লো নোনা জল। হাত দিয়ে আলগোছে মুছে ফেললো সেই জল, যার কোনোটাই অদেখা রইল না আইমানের। কিছুক্ষণ ছোঁয়ার দিকে তাকিয়ে থেকে বলল, কেন ভালোবাসলে? আইমানের প্রশ্নে ঘুরে তাকায়, আবার মুখে হাসি টেনে বলে, কেন বাসলাম সেটার অর্থ জানলে তো ভালোই হতো। তখন বুক চেতিয়ে বলতে পারতাম আমি আপনাকে এই কারণে ভালোবাসি, কিন্তু ওটাকে ভালোবাসা বলে না। আমি আপনাকে কেন ভালোবাসলাম আমি নিজেও জানি না। ভালোবাসতে কারণ লাগে না। পৃথিবীর সবচেয়ে কঠিনতম রোগটা কোনো কারণ ছাড়াই হয়ে যায়। আইমান আর মুখ ফুটে একটা কথাও বলতে পারলো না। হয়তো তার বলার মতো কিছু রইলও না। তবে ছোঁয়ার কথায় বুকের কোথাও একটা বিঁধল। সত্যি ভালোবাসার কি কোনো কারণ ছাড়াই হয়ে যায়? ছোঁয়াকে কি ও কারণ ছাড়া কখনো তার মতো ভালোবাসতে পারবে? পরপর নিজের ভাবনায় সে নিজে এক বালতি জল ঢাললো। কি সব ভাবছে? ছোঁয়াকে কি করে আবার ভালোবাসবে? এ কি হয় নাকি? মেয়েটা যে কেন এমন করলো তো নিজেও জানে। একতরফা প্রেমগুলো কত কঠিন হয়। ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। মাঝরাতের সমতল রাস্তা দিয়ে ছুটে চলেছে কালো গাড়িটি। রাস্তার চারিপাশে নিয়ন আলোয় সব পরিষ্কার। ঢাকার মধ্যে এখন রাতের শুরু বলতে গেলে। আরহাম ইরা চুপচাপ গাড়িতে বসে আছে, গম্ভীর মতো। মুখটা আরো একটু গম্ভীর হয়ে আছে। গলার কপালে নীল রগগুলো সব ভাসমান। আরহামের হাবভাবে কিছু বোঝা যাচ্ছে না সে রেগে আছে না নেই। ইরা ভয় কিছু বলছে না, পাচ্ছে না আবার রেগে যায়। হঠাৎ দেখলো আরহাম গাড়ি অন্য রাস্তায় ঢুকিয়ে দিয়েছে। সাহসা জোরে জোরে বলে উঠল, এ কি, আপনি এই রাস্তায় কেন ঢুকলেন? আমাদের তো সোজা রাস্তায় যেতে হবে। আরহাম নিরুত্তর। এমন একটা ভাব যেন তার পাশে কেউ নেই। সে নিজের আনন্দে গাড়ি ছুটিয়ে যেখানে ইচ্ছে চলে যাচ্ছে। ইরা জিজ্ঞাসা করেই যাচ্ছে যে তারা কোথায় যাচ্ছে, কিন্তু আরহামের কোনো জবাব পাচ্ছে না। কিছু দূর এসে মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে দিল। ইরা আবারও বলল। আরহাম কথা না বলে ইরার সিট বেল্ট খুলে দিল। ইরা আবারও বলল, এখানে আবার কেন থামলেন? আপনি কি করতে চাইছেন বলুন তো? আরহাম কথা না বলে ইরার সিট বেল্ট খুলে দিল। ইরা আবারও বলল, কি করছেন? আরহাম ইরার নরম ঠোঁটে তর্জনী আঙ্গুল রেখে বলল, ডোন্ট টক। ইরা চুপ হয়ে যায়, ভয়ে শুকনো ঢোক গেলে। আচমকা কোনো কথাবার্তা ছাড়া আরহাম ইরাকে টান দিল। দুহাতে ধরে উঁচু করে নিজের কোলের উপর বসিয়ে নিল। হঠাৎ এভাবে টেনে কোলে বসানোতে ইরা হাঁসফাঁস করে উঠল। টেনে নেওয়ায় গায়ের লাল রঙা জর্জেট ওড়নাটা খানিকটা সরে গেল। ইরা ওড়নাটা এনে ঠিক করতে গেলে আরহাম বাদশাদে হাতটা ধরে বলে, নাও ইউ আর মাই ওয়াইফ, আই হ্যাভ অল দ্য রাইটস অন ইউ। তোমাকে ওড়না ছাড়া দেখার অধিকারও আছে, ওটা ঠিক করতে হবে না। ইরার কান গরম হয়ে গেছে আরহামের লাগামহীন কথায়। মাথা নিচু করে অস্ফুটে বলল, এভাবে কেন বসিয়েছে? ছাড়ুন। ছাড়ার জন্য তো এইভাবে ধরে নি। এদিকে তাকান।
ইরা তাকালো না, ওভাবেই মাথা নিচু করে আছে। আরহাম তার থুতনিটা ধরে মুখটাকে তার মুখোমুখি করলো। কিছুক্ষণ চেয়ে থেকে চোখে চোখ রেখে হাসকি স্বরে বলে উঠল, কখনো তৃষ্ণার্ত মন করেছ মাতাল, কখনো করেছ আমায় বেখেয়াল। প্রতিনিয়ত কেন মারছ আমায়? আটকেছি আমি এক ইরাবতীর মায়ায়। ইরা মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে রয় আরহামের নেশা ধরানো চোখে। আরহাম প্রেমময় বাক্যগুলো শেষ করে ইরা নরম উষ্ণ অধরে অধর ডুবিয়ে দিল। আকস্মিক ঘটনায় ইরা কিংকর্তব্য বিমূঢ় ও ভাবিনি হঠাৎ চুমু খেয়ে বসবে আরহাম। ইরা হাত দিয়ে মৃদু ধাক্কা দিয়ে সরাতে চাইল তাকে। আরহাম তাকে আরো গভীরভাবে আঁকড়ে ধরে নিজের সাথে। চলে দুটি উষ্ণ ওষ্ঠের কারসাজি। ইরা একসময় থেমে যায়, তাকে আর বাধা দেয় না। হাত দুটো ধীরে ধীরে চলে যায় আরহামের ঘাড়ের কাছে। এক হাতে তার চুল আর অন্য হাতে তার কলার চেপে ধরে। চোখ দিয়ে আপনা আপনি গড়িয়ে পড়ে সুখের অশ্রু। কিছুক্ষণ পরে আরহাম তাকে ছেড়ে দেয়। ঠোঁট ছেড়ে দিয়ে কপালে কপাল ঠেকিয়ে বসে। দুজন ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। নিঃশ্বাসের শব্দ গাড়িতে ঘুরে ফিরে তাদের কানে এসে বাড়ি খাচ্ছে। আরহাম কপালে কপাল রেখে চোখ দুটো বন্ধ করে ইরার চুলে এক হাত ডুবিয়ে বলল, বলেছিলাম বিয়ের পর তোমার চুমু শোধে আসলে তোমাকে ফেরত দেব, তাই দিয়ে দিলাম। আমি কারো ধার রাখি না। ইরা লজ্জায় লাল হয়ে মুখ লুকালো আরহামের উদম বুকে। সাদা শার্টের উপরে দুটো খোলা বোতাম, তার ভেতরে ঢুকে যাওয়ার প্রয়াস। লাল শুভ্র রং দুটো যেন মিলেমিশে একাকার হয়ে যাবে। আরহামের ঠোঁটে দুষ্টু হাসির রেখা। হাসিতে দুপাশের হালকা চোখা দাঁতগুলোতে স্পষ্ট হয়ে উঠেছে যে হাসিতে হাজারো মেয়ের ভিমরি খাওয়ার জোগাড়। হাসিটা বজায় রেখে ইরার মুখের উপর পড়া চুলগুলো সযত্নে সরিয়ে দিল। লজ্জায় লাল হওয়া মুখটাকে একবার দেখে নিয়ে হাসিটা ঢেকে ফেললো। মুখে ফুটালো গম্ভীরতা। বলল, উঠো। ইরা উঠছে না, সে মুখ দেখাবে কি করে সেই চিন্তায় আছে। আরহাম আবারও বলল, সারা জীবন এখানে থাকতে হবে তোমাকে। এখন উঠো। বাসে যাবে নাকি এখানে সব ছেড়ে ফেলবো? ইরা ঝট করে উঠে নিজের সিটে যেতে চায়। আরহাম তার কোমর আঁকড়ে ধরে। আমি উঠতে বলেছি, কোল থেকে নামতে বলিনি। ভালোবাসা দিলাম বলে ভেবো না তোমাকে ক্ষমা করে দিয়েছে। তোমাকেও ঠিক ততটাই কষ্ট দিব যতটা তুমি আমাকে দিয়েছ, অথবা এর থেকেও বেশি কষ্ট দেব তোমায়। আমাকে ভোগানোর ফল হারে হারে টের পাবে। তোমার কষ্টটাও হবে শুধু আমাকে নিয়ে। ইরা অশ্রুসিক্ত নয়নে তাকালো তার দিকে, কম্পিত গলায় বলল, ক্ষমা করা যায় না? একটা ভুলের জন্য এত শাস্তি দেবেন আমায়? হুম। আরহাম শেখ এত সহজে কাউকে ক্ষমা করে না। আমাকেও না? বললাম তো, তোমার কষ্ট শুধু আমাদের সীমাবদ্ধ। যত কষ্ট দিয়েছ তার দ্বিগুণ কষ্ট ফেরত দেব। ইরা চুপ হয়ে গেল, মাথা নিচু করে ফেললো। হালকা নাক টানারও শব্দ এলো। আরহামের ঠোঁটের কোণে দুষ্টু হাসি। জাইরার দৃষ্টিগোচর হলো না। আরহামের ব্ল্যাক মার্সিডিজ এসে পৌঁছালো সিদ্দিক বাড়ি। বাইরে এখনো ঝকমকে ফেরি লাইটগুলো জ্বলছে, তবে কোথাও কোনো জনমানব নেই। জনমানবহীন জায়গাটায় শুধু বাতাসে শোষধ্বনি আর লাইটের আলোটুকুই আছে। গাড়ি থেকে নেমে পড়েছে দুজনে। আরহাম ইরার পাশে এসে দাঁড়ালো, তার হাতটাকে নিজের হাতের আজলায় পুড়ে নিল। সহসা শক্ত করে ধরে বলে উঠল, নার্ভাস লাগছে? ইরা শুষ্ক ঢোক গেলে। সত্যিই তার নার্ভাস লাগছে। বলতে গেলে ভয়, লজ্জা, চিন্তা সবই হচ্ছে। মামার সামনে কি করে দাঁড়াবে, কি উত্তর দিবে, এই নিয়ে মাথায় চিন্তারা জমাট বেঁধেছে। আরহাম আশ্বাস দিয়ে বলল, চলো ভেতরে, কিছু হবে না। একজন অভয়ে অন্যজন মনে ভয় রেখে চলে গেল বাড়ির ভেতরের দিকে। ভেতরে উপস্থিত সকলে। শুভদের গাড়ি অনেক আগেই চলে এসেছে। তখন ড্রয়িং রুমে চুপচাপ বসেছিলেন বক্কর সাহেব। তার পাশে বসে গুনগুনিয়ে কাঁদছিলেন ফাতেমা হক। তাকে ধরে বসে বসে কাঁদছে রুবাইদা বেগমও। মেয়ের কাণ্ডে নিজেরই মাথা ছোট হয়ে গেছে। কি বলবে ভাইকে, কি বলবে ভাবিকে। ফাহাদও তো করে বসেছে কত বড় কাণ্ড। ফিহাও সোফায় বসে ফোঁসফোঁস করছিল। আরও এসে আগে শাশুড়ি মায়ের কাছে বসেছে তাকে শান্ত করতে। ফাতেমা হক তবুও কাঁদছেন। আরও টেবিলের উপর থেকে পানির গ্লাস নিয়ে তাকে দিয়ে বলল, পানিটা খেয়ে নাও, শান্ত হও, কেঁদো না আর। অমনি ফিহা ফোঁস করে উঠল। এতগুলো মানুষের সামনে তেজ দেখিয়ে বলল, নাটক করতে হবে না তোমাকে। তোমাদের জন্য আজ আমাদের এই দশা। এখন আসো নাটক করতে। বক্কর সাহেব ধমক দিলেন মেয়েকে। ফিয়া, এসব কেমন ধরনের কথা? ও তোমার ভাবি হয়, কথা ঠিক করে বলো। কিন্তু আব্বু ওদের জন্যই। আমার ছোটকে নিয়ে আর একটাও কথা বলবে না। দিস ইজ ইউর লাস্ট চান্স। এরপরে আর সুযোগ দেব না কিছু বলার, সোজা জেলে ঢুকিয়ে দেব। তোমার বিরুদ্ধে সব প্রমাণ আছে আমার কাছে। মেয়ে বলে ছেড়ে দিয়েছি, এরপরে আর পার পাবে না। ভাইয়ের সাথে মিলে ষড়যন্ত্র করার শাস্তিস্বরূপ ভাইয়ের কাছে পাঠিয়ে দেব। বাইরে থেকে গমগমে আওয়াজে কেউ বলে উঠল কথাটি। আরহামের কঠোর বাণী শুনে ফিহা ভয়ে দমে যায়। বেশি কিছু বলা যাবে না এখন। বাঁশ খেতে বেশি সময় লাগবে না। মনের ক্ষোভ মনে চেপে চুপ হয়ে গেল। আরহাম ইরার হাত ধরেই ভেতরে ঢুকে গেল।
বক্কর সাহেব প্রথমে দুজনকে একসাথে দেখে নিল, এরপর চোখ গেল তাদের ধরে রাখা হাতের দিকে। ওইভাবেই তাকিয়ে রইল সেখানে। ইরা মামার তাকানো বুঝতে পেরে হাতটা ছাড়িয়ে নিল আরহামের হাত থেকে। হঠাৎ হাত ছাড়িয়ে নেয় বিরক্তি সহকারে তাকালো ইরার দিকে। ইরা মাথা নিচু করে আছে, কি উত্তর দিবে সবাইকে এই নিয়ে ভেতরে ভেতরে শব্দমালা সাজাচ্ছে। আরাফাত সাহেব আরহামকে উদ্দেশ্য করে বলে উঠল, তোমার আসতে এত দেরি হলো কেন? তুমি তো আমাদের আগে বেরিয়ে পড়েছিলে। বউয়ের সাথে লং ড্রাইভে গিয়েছিলাম। আরহামের গা ছাড়া কথায় আরাফাত সাহেব বিড়বিড় করে বললেন। অসভ্য। পরপর জোরে বললেন, এখন লং ড্রাইভে যাওয়ার সময়? তোমাকে আগে এখানে আসতে বলেছি, তুমি এখানে আসবে। মন মার্জি মতো কাজ করলে হবে? এখন তো এসে পড়েছে, এখন বলো কি বলবে। কি বলবো মানে? বলবে তো তুমি, তুমি বিয়ে করেছো। আরহাম দীর্ঘশ্বাস ছেড়ে বক্কর সাহেবকে শুধিয়ে বলল, আঙ্কেল, আমি আপনাকে যথেষ্ট সম্মান করি। আমি জানি আপনি আমাদের বুঝবেন। ফাহাদ আমার সাথে কি করেছে না করেছে সেটা নিয়ে কিছু বলবো না, তবে ওর কারণে লাইফে যেগুলো এলোমেলো হয়েছিল সেসব আমি শুধরে নিয়েছি। ইরাকে আমি ভালোবাসি, এই কথা আমি 1000 বার বলতে পারবো। ও আমাকে ভালোবাসুক বা না বাসুক, সারা জীবন ওকে আমার কাছেই থাকতে হবে। আই নো শি অলসো লাভ মি। আমার জোরে জোরেতেও বিয়েটা করেছে, এতে ওর কোনো দোষ নেই। রাগেও সবাইকে কেন কিছু বলেনি সেটা সবারই জানা আছে। আই থিঙ্ক এজন্য ওর উপরে কোনো অভিমান রাখবেন না প্লিজ, ও কষ্ট পাবে। আপনাকে অনেক ভালোবাসে, সম্মান করে। আশা করি সব দিকে বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। একদমে কথাগুলো বলে থামলো আরহাম। ইরা মুগ্ধ হয়ে তাকিয়ে আছে তার গম্ভীর মুখের দিকে। আরহামকে সে যত দেখে ততই মুগ্ধ হয়। কিছু কিছু জিনিস আছে না, যার বাইরে শক্ত খোলস আর ভিতরে অতি নমনীয় সুন্দর জিনিস থাকে। আরহামও ঠিক তেমন তার কাছে। দেখলে মনে হয় কত কঠোর একজন মানুষ, অথচ ভেতরে পানির মতো স্বচ্ছ। যে এই স্বচ্ছতা সবার চোখে পড়বে না, সবাই দেখতে পারবে না তার কাছের কিছু মানুষ ছাড়া। সবাই উৎসুক হয়ে বসে আছে বক্কর সাহেবের উত্তরের আশায়। এখানে বসা সবাই সব ঘটনা জানে। আরাফাত সাহেবরা এসে সব বলেছে তাদের। কৃষ্ণমাও চেয়েছে কয়েকবার, কিন্তু বক্কর সাহেব তাদের কাছে উল্টো ক্ষমা চেয়েছে ছেলের অমন কাণ্ডে। বক্কর সাহেব আরহামকে উদ্দেশ্য করে ছোট্ট করে বলল, বসো। ইরা না বসে আস্তে ধীরে চলে গেল বক্কর সাহেবের কাছে, গিয়ে মামার পায়ের কাছে হাঁটু মুড়ে বসে পড়ল। বক্কর সাহেব বিস্ময়ের সহিত তাকালো তার দিকে। ইরা তার 2 হাত ধরে বলল, ক্ষমা করো মামি, আমি চাইনি তোমার কোনো অসম্মান হোক, কিন্তু আমি পরিস্থিতির কাছে হেরে গেছি। যদি আগেই বুঝে যেতাম যে আমাকে ফাঁসানো হচ্ছে তাহলে আর এত কিছু হতো না, তোমায় অসম্মানিত হতে হতো না। মাফ করে দাও আমায়। বক্কর সাহেব ইরার মাথায় হাত রেখে বলল, তুই কেন মাপ চাইছিস মা? ভুলটা হয়তো আমার। আমি আমার সন্তানদের মানুষ করতে পারলাম না, ওকে ভালো একটা লাইফ দিতে গিয়েই হয়তো এরকম বানিয়ে ফেলছি। আরহাম বলে উঠল, এতে আপনার বা আপনার শিক্ষার কোনো দোষ নেই। সবাই চায় তাদের সন্তান ভালো পথে চলুক, কেউ খারাপ চায় না, অথচ তারা নিজ থেকে খারাপ পথে পা বাড়ায়। আপনাদের মানুষ গড়ায় কোনো কমতি নেই। ফাহিমা আপনার ছেলে, ওর মধ্যে খারাপ কোনো দিক নেই বললেই চলে। ভালো খারাপ নির্ভর করে নিজেদের ওপর। বক্কর সাহেব মাথা নাড়লেন আরহামের কথায়, বেশ প্রসন্ন হলেন তার উপর। সবাই এসে তাকে বলেছে যে আরহাম ভালো ছেলে, ইরাকে সুখে রাখবে। এখন দেখে বুঝতেছে ইরাকে যদি ভালো রাখে তাহলে আর কি চাই। ইরাও যেহেতু সম্পর্কটা চায়, সেক্ষেত্রে তাদের মেনে নেওয়ার কোনো যুক্তি নেই। ইরা খুশি থাকলেই হলো। বক্কর সাহেব ইরার দিকে তাকিয়ে বললেন, তোর ওপর আমার কোনো অভিমান রাগ নেই মা, তুই যা চাস তাই হবে। আমি আগেও বলেছি তোর কথাই সব হবে। তুই যদি আরহাম বাবার সাথে থাকতে চাস তাহলে আমি কখনোই বাধা দেবো না তোকে। এবার আরাফাত সাহেবের দিকে তাকিয়ে হেসে বলল, আপনি না হয় আবারও আমার বিয়েই হলেন, কি বলেন? 2 সম্পর্কে কিন্তু বিয়েই হন। আরাফাত সাহেবও প্রসন্ন হাসলেন। খুশিতে হেসে উঠল সকলে। আরাফাত সাহেব এবার ইরার মা রুবাইদা বেগমকে বললেন, আপনি কি বলেন বিয়ান? আপনার কথাই তো শোনা হলো না। আপনার মেয়ে, আপনারও অধিকার আছে তার উপর। রুবাইদা বেগম হেসে বললেন, আমার কিন্তু দায়িত্ব ভালোবাসি সবচেয়ে বেশি আমার ভাই দিয়েছে ইরাকে। ওর বাবা মারা যাওয়ার আগে থেকেই ভাই ইরাকে নিজের মেয়ের মতো ভালোবাসতো। তিনি মারা যাওয়ার পর তো ভাই নিজেই লালন পালন করেছে। ওর অধিকার ভাইয়েরই আগে। ভাই যার কাছে ওকে তুলে দিবে আমি তাতেই রাজি। এখন ভাই মেনে নিয়েছে, তাহলে আমারও আপত্তি নেই। আবার আরহাম বাবাও যখন ইরাকে এতটা ভালোবেসে, সেক্ষেত্রে তো তাদের মেনে না নেওয়া দায়। আরহাম উঠে গিয়ে তার হাত ধরে বলল, ভরসা রাখুন আন্টি,
ওকে আমি আমার স্বপ্ন দিয়ে সুখে রাখবো। রুবাইদা বেগম আদুরে হাত রাখলেন তার মাথার উপর। এদিকে ফাতেমা হক এত কিছু দেখে হুট করে উঠে হন্ন নিয়ে চলে গেলেন নিজের রুমের দিকে। ফিহাও বসে রইল না, মায়ের পিছু পিছু চলে গেল সেও। এতক্ষণ বাবার ভয় এখানে বসেছিল, এখন মায়ের যাওয়াতে সুযোগ পেল যেন। ইরা করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল ফাতেমা হকের যাওয়ার দিকে। সে যে কষ্ট পেয়ে রাগ করে এখান থেকে চলে গেল তা বুঝার বাকি রইল না। বক্কর সাহেব পরিস্থিতি স্বাভাবিক করতে বললেন, মায়ের মন তো ছেলের জন্য কষ্ট পাচ্ছে, 2 দিন গেলেই ঠিক হয়ে যাবে। ইরা যেতে চাইল মামিমার কাছে, কিন্তু বক্কর সাহেব আটকে নিল তাকে। এখন যাস না, পরে কথা বলে নিস। আমি সামনে নেব তোর মামিকে, আপাতত ওকে একা থাকতে দে। তোর মামি নরম মনের মানুষ, তাড়াতাড়ি বুঝে যাবে। মামার কথায় আশ্বাস পেয়ে ইরা থেমে গেল, আর গেল না সেখানে। নিজের রুমে গায়ে কাঁথা জড়িয়ে শুয়ে আছে আইমান। ঘুম নেই অক্ষিপটে, চোখ খুলে থাকলে জ্বালা, বন্ধ করলেও জ্বালা। চোখের সামনে শুধু ভেসে উঠছে ছোঁয়ার মলিন চেহারা। সেই আকুতি ভরা কথাগুলো, আমাকে কি একটা সুযোগ দেওয়া যায়? নিজেকে না দিন, আমাকে অন্তত একটা সুযোগ দিন। ছোঁয়ার এই চাওয়া পাওয়াগুলো, কথাগুলো কানে বাজছে। কিছুতেই ঘুম হচ্ছে না। রাত পেরিয়ে সকাল হতে চলল, তবুও চোখটা বন্ধ করে একটু ঘুমাতে পারল না। চোখ বন্ধ করলেই সেখানে ভেসে ওঠে চশমা পরিহিতা সেই স্নিগ্ধ মলিন মুখটার ছবি। একদিনের এই কথাগুলো যেন বক্ষপটে নাড়িয়ে দিয়েছে ছেলেটার। মন দোটানায় পড়ে আছে। একবার মনে হচ্ছে একটা কি সুযোগ দেওয়া যায় জীবনকে, আবার মন ঘুরে যাচ্ছে। নিজের ভাবনায় নিজেই গালি দিচ্ছে। ছোঁয়াকে তো ওভাবে ও কখনো দেখেনি, বন্ধু হিসেবে মনে করেছে সবসময়। কে জানতো মেয়েটা হুট করে তার প্রেমে পড়ে যাবে। প্রেমে পড়ার মতো এমন কিছু করেছে বলে মনে হয় না। তাহলে নিজের মনে প্রশ্ন করলে আবার নিজের মনে উত্তর পেয়ে গেল। প্রেমে পড়ার জন্য কি কিছু করতে হয় নাকি? ছোঁয়াও তো বলল সে কেন তাকে ভালোবাসলো সে নিজেও জানে না। ছোঁয়ার ভালো লাগা বা ভালোবাসা যেটাই হোক, আইমান সেই অনুভূতিকে যথেষ্ট সম্মান করে। এক সময় তার মনেও তো এরকম অনুভূতিরা ওড়াউড়ি করতো। সে জানে ভালোবাসা কি জিনিস, এও জানে যে একতরফা ভালোবাসাটা কি জিনিস। তবুও ছোঁয়ার প্রেম প্রস্তাব সে স্বীকার করতে পারছে না। পরবর্তীতে কখনো পারবে কি না তাও জানা নেই। তবে মাথার মধ্যে শুধু এই চিন্তাগুলোই খেলা করছে। কেন যেন ভুলতেই পারছে না আজকে ঘটনাগুলো। জানিস, আজ ইরা আর আরহাম ভাইয়ের বিয়ে হয়ে গেছে। আরহাম ভাই আজকে এসে যা খেল দেখিয়েছে না, একেবারে মন ছুঁয়ে গেছে। আমাদের ইরা অনেক সুখী থাকবে তার সাথে। আলোর কবরের পাশে বসে বসে একা একা কথা বলছে রাদিল। একা নয়, তার হিসেবে আলোর সাথে কথা বলছে সে, অথচ প্রকৃতপক্ষে কথাগুলো শুধু হাওয়ায় হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। তবে তার ক্ষেত্রে আলো কথাগুলো মন দিয়ে শুনছে। এভাবে কথা বলতে তার ভালো লাগে। চারিপাশে আলো আলো অনুভব হয়। সারাদিনের দৌড়ঝাঁপে তো আর আলোর সাথে কথা বলতে পারে না, শুধু রাতেই তাকে স্মরণ করে হাজারো কথা বলা হয়। রাদিল আবারও কবরের উঁচু মাটির দিকে তাকিয়ে বলল, মাঝে মাঝে না আরহাম ভাইকে দেখলে নিজের প্রতি আফসোস জন্মায়। আমি তার মতন হতে পারলেই তোকে কখনো একা হতে হতো না। তোকে আমার বুকের ভেতর লুকিয়ে রাখতাম সব সময়, কেড়ে নিয়ে যেতাম পুরো দুনিয়ার কাছ থেকে। কিন্তু আমি তো তোর মতন হতে পারলাম না। সে যেমন সবার কাছ থেকে ভালোবাসা কেড়ে আজ নিজের করে নিল, আমি তেমনটা পারতাম না। তোর রাদিল ওরকম হতে পারেনি। দুনিয়ার কাছ থেকে তোকে কেড়ে নিতে শেখেনি, এই জন্য দুনিয়া আমার কাছ থেকে তোকে কেড়ে নিল। কথা বলতে বলতে চোখের কোণে পানি জমে গেছে। সেখান থেকে কপল গড়িয়ে মাটিতে পড়ল কয়েক ফোঁটা। মানুষ সবসময় বলে ছেলেরা কাঁদে না, কিন্তু ছেলেদেরও তো কষ্ট হয়, তাদেরও তো চোখে পানি থাকে। শুধু তারা সে পানি সব জায়গায় বের করতে পারে না বা সবসময় বের করে না। তাদের নিজেদের জায়গায় তারা বাচ্চা হয়ে যায়, তখন চোখের বাধা মানে না। সে বাঁধ ভেঙে তার অঝোর ধারায় বর্ষণ করে। 1 সপ্তাহ কেটে গেছে ইরার বিয়ের। মাত্র 7 দিন হলো বিয়েটা হয়েছে, অথচ আজ আবারও তাকে বিয়ের পিঁড়িতে বসতে হবে। নতুন করে বউ সাজা, নতুন করে বউ হওয়া, সেই মানুষটার সাথে আবারও 3 কবুলে বাধা হওয়া। খুবই ছোটোখাটো সাদামাটা একটা অনুষ্ঠান, মানুষজনও খুব কমও নয় আবার বেশিও নয়। ওই দিন বিয়ের লাস্ট মোমেন্টে বিয়ে ভাঙায় অনেকেই অনেক নজরে দেখেছে। এবার হুট করেই তো আর অন্যের সাথে বিয়ের ব্যাপারটা বলা যায় না। তাই বক্কর সাহেব এবং আরাফাত সাহেবের সিদ্ধান্তে ছোটোখাটো অনুষ্ঠান করে মানুষকে জানানো হয়েছে। খুব ধুমধাম করে না হলেও বেশ ঘটা করে নেওয়া হচ্ছে শেখ বাড়ির বউকে। ইরার বিয়ের সাজ কমপ্লিট। লাল টুকটুকে শাড়ি পরে সুন্দর করে বউ সেজে বসে আছে। আরও এদিক ওদিক ঘুরে দেখছে ইরাকে। ঘুরে ঘুরে দেখা শেষ করে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।